সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন আফজল হোসেন। আপনাকে স্বাগত সময় সংলাপে। আপনার সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলাপের বিষয় আছে, তার মধ্যে আমি প্রথমে একটু টেলিভিশন দিয়ে শুরু করতে চাই। যে আপনারা কাজ শুরু করেছিলেন বিটিভিতে, এখন বিটিভির পর আমাদের বাংলাদেশের অনেকগুলো চ্যানেল তো নিজেদের আছে, পাশাপাশি বিশ্বের অনেক চ্যানেলের সঙ্গে, বিশেষ করে প্রতিবেশী দেশ সহ অনেক দেশের সঙ্গে প্রতিযোগিতায় আমাদের টেলিভিশন বা আমাদের টেলিভিশনগুলো, সেই জায়গায় আমাদের উত্তরণটা কতটুকু হয়েছে, সেই প্রতিযোগিতা টিকে থাকার মতো, বা প্রতিযোগিতার যে আমরা কোন জায়গাটা আছি আসলে। ধন্যবাদ আপনাকে। কিন্তু আমার মনে হয় না যে প্রতিযোগিতার জায়গাটা বা জায়গাটা আমরা কাজ করছি বা প্রতিযোগিতার দরকার আছে, এই অনুভবটাও যে আমাদের মধ্যে আছে, আমার অন্তত মনে হয় না। আমি যতটুকু টেলিভিশনের সঙ্গে এখন ওরকমভাবে আমার যোগাযোগ নেই, কিন্তু মাঝে মাঝে যতটুকু দেখি তাতে আমার মনে হয় যে অনেক কিছু ভাবনার দরকার ছিল, অনেক কিছু পরিবর্তনের দরকার ছিল। এক এক ধরনের মানুষ বলে যে আচ্ছা, আগে টেলিভিশন একটাই ছিল, খুব আগ্রহ নিয়ে আমরা দেখতাম। তাহলে যদি কথাটা সত্যি হয়, তাহলে 24টা টিভি চ্যানেল হয়ে কি অন্যায় হয়েছে? যে যে আগ্রহটা মানুষের ছিল, সেই আগ্রহটা কি এই 24টা টিভি চ্যানেল তৈরি করতে পারে না? যদি ওই কথাটা মানুষ পরোক্ষভাবে বলে থাকেন যে একটা টিভি চ্যানেল ছিল বলে আমরা খুব আগ্রহ নিয়ে দেখতাম, তার মানে আগ্রহেরও অনেক কিছু ছিল। এখন 24টা টিভি চ্যানেল, বাইরে অনেক ধরনের আলাপ হয়, আপনাদের কান পর্যন্ত পৌঁছায় কিনা জানি না, যে অনেক টিভি চ্যানেলের কিন্তু আসলে লোগোটা তুলে দিলে কেউ অনুমান করতে পারছে না যে কোন টেলিভিশন চ্যানেল। নিজস্বতা তৈরি হয়নি। আর সেক্ষেত্রে প্রতিযোগিতার বিষয়টা নিজেদের মধ্যেই যখন হয়নি, তখন আপনি বাইরের একটা টেলিভিশন বা অন্য দেশ থেকে যে অপারেটেড হচ্ছে সেটার সঙ্গে প্রতিযোগিতা যাওয়ার তো প্রশ্নই ওঠে না। মানে আমরা আমাদের মধ্যে থেকে তো প্রতিযোগিতা তৈরি করতে পারিনি। আমাদের দর্শকরা বাইরের টেলিভিশনের দিকে যে তাকান, সেটার জন্য বলা হয় যে অনুষ্ঠানের মানের দিক দিয়ে আমরা একটু পিছিয়ে পড়েছি। মান তো একটা আপেক্ষিক বিষয়, এক একজন এক এক রকম বলে থাকেন। আমি অনেক মানুষকে বলতে শুনেছি যে এগুলো কি হয়, মানুষ দেখে এগুলো কি হয়, কি হয়, এটা আসলে বিশ্লেষণ দরকার। আমি খুব সহজ বিশ্লেষণ যেটা করতে চাই, যে আপনি যখন একটি বিষয় মানুষের সামনে পরিবেশন করবেন, সেটি যদি আলাদা আয়োজনের না হয়, আমি আলাদা আয়োজন শব্দটা ব্যবহার করলাম, তাহলে যিনি দর্শক, যদি আমি দর্শক হই, আপনার প্রস্তুতিটা আলাদাভাবে আমার জন্য যদি না হয়, আমি আলাদাভাবে মনোযোগ দিয়ে দেবো কেন? যদি প্রাত্যহিক বিষয় হয়, যদি একেবারে আমাদের জীবনে যে দৈনন্দিন ঘটনা, সেটি প্রতিদিনের বিষয় যদি টেলিভিশনের পর্দায় আমাকে আবার দেখতে হয়, তাহলে টেলিভিশন আমার কাছে মনোযোগ আকর্ষণের বিষয় হবে কেন? টেলিভিশন একটা আয়োজনের বিষয়। সেটি আমি সবসময় যখন এই প্রসঙ্গ নিয়ে কথা হয়, যে আমি যদি একটা অনুষ্ঠান করি, সেই মঞ্চেরও একটা একটা বিস্তৃত আয়োজন দরকার, নতুন ভাবনা দরকার। অনুষ্ঠানটার মধ্যে যে বিষয়গুলো নিয়ে কথা হবে, যা দেখানো হবে, তা যে নতুন কিছুভাবে এলো, সেটাও তো আসলে মানুষকে বুঝতে হবে। আমি যা দেখছি তাই শুধু হয়তো নামটা আলাদা, তাহলে আমি দেখবো কেন? এই 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 এবং এটা আশা করাও খুব কঠিন, কারণ সংখ্যার দিক থেকে আনুপাতিক হারে কি আমাদের সৃজনশীলতা তৈরি হয়নি? হওয়ার কথা না তো, কারণ মানুষ এখন দৌড়ায়। সৃজনশীলতা আসলে দৌড়াতে পারে না। আর সৃজনশীলতার কাছে আশা করা যায় না, যে সৃজনশীল মানুষের কাছে আশা করা যায় না যে আমার বাড়ির রান্নাঘরের ট্যাপ কল আমি গোড়া দিলাম, পানি পড়তে থাকলো, এটা গরম এটা ঠান্ডা, তা তো না। সময় লাগে, কিন্তু কারো তো আসলে ভাববার জন্য সময় নেই। একজন অভিনয় শিল্পীও সময় পাচ্ছেন না, একজন লেখক সময় পাচ্ছেন না, পরিচালক সময় পাচ্ছেন না, উপস্থাপক যিনি, তার তো সময়ই নেই, আর তাকে কিছু বলতেও হয় না। তারপরে ধরেন যারা গানেরও তাই, সমস্ত ক্ষেত্রে কিন্তু বিষয়টাই, আমরা হয়তো নাটকটা নিয়ে আলাদা করে কথা বলি, কিন্তু সমস্ত ক্ষেত্রে আমার মনে হয় দশাটা একই, একটা দৌড় আছে, সব কিছুর মধ্যে একটা দৌড় আছে। সবাই সব কিছু, আমার নিজের অনুভব হচ্ছে যে হৃদয়টা অনুপস্থিত আছে। মানে সব জায়গায় কাজটি আছে, মন নেই, মনটা নাই। মনটা, মানে মনের জন্য একটা জায়গা দরকার, সেই বিনিয়োগ একটা কি সমস্যা নাকি আমাদের এখানে? যে আপনি যে কথা বললেন আয়োজন, সেই আয়োজনের জন্য বিনিয়োগ দরকার, কিন্তু আমি বাইরে একটি টেলিভিশন দেখে হয়তো আপনি আমাকে বললেন যে এটা একটু বানিয়ে দেন, কিন্তু ওই টেলিভিশনের জন্য যে বিনিয়োগ করা হয়েছে অনুষ্ঠানটার জন্য, আমি সেটা হয়তো অনুকরণ করব, আমার এখানে বিনিয়োগটি নেই। দর্শক কি মানতে চাইবেন যে আপনার এখানে বিনিয়োগটা নেই? দর্শক তো আসলে টেলিভিশন দেখতেই বসেছেন। সেটাই না, এটা নির্মাতাদের দিক থেকে বলা হয়, যারা অনুষ্ঠান তৈরি করতে, নির্মাতা তো বিনিয়োগটা তো আসলে আলটিমেটলি তো টেলিভিশনের কাছ থেকে তাকে পেতে হবে। আবার আরো বিস্তারিত হচ্ছে কি, যে একজন আরেকজনকে ব্লেম করার একটা বিষয় আছে বলে আমার মনে হয়। যারা নির্মাণ করেন তারা টেলিভিশনকেই শুধু দোষে পার পেয়ে যান, নিজেদেরও ত্রুটি আছে। টেলিভিশন বলে যে আমি নির্মাতা, হ্যাঁ, পায় না।
উভয় পক্ষেরই আসলে কাজটি কিন্তু সবার, সবাই মিলে যদি একটা জায়গায় দাঁড় না করানো যায় তাহলে এই অবস্থায় মানে ওকে দোষেই আসলে সময়টা পার করতে হবে। আমি একটা উদাহরণ এখানে বলতে চাই মানে আমার অনুভবটা বোঝানোর জন্য, যে আমরা সকলেই জানি যে ভারতের আম, চিত্রশিল্পে হঠাৎ এরকম একটা দুর্দশা এসে গিয়েছিল যে আমাদের দেশের বেদের মেয়ে জ্যোৎস্না বানানো হয়েছে, রিমেক করা হয়েছে ওখানে, বাবা কেন চাকর বানানো হয়েছে ওখানে। সেখান থেকে কিন্তু আমরা এখন ঘুরে দাঁড়াতে দেখি, এখন দেখি ভিন্ন মাত্রার চলচ্চিত্র তৈরি হচ্ছে বিষয়ভিত্তিক ছবি হচ্ছে। বাণিজ্যিকভাবে যেন হিন্দি ছবির সঙ্গে তারা প্রতিযোগিতা করতে পারে, আবার একই সঙ্গে ওই বাংলার মানুষ অনেক বেশি সাহিত্য পছন্দ করে, তো সেই ক্ষেত্রে সাহিত্য নির্ভর প্রচুর ছবিও হচ্ছে পাশাপাশি, এবং সমান সংখ্যক সাফল্যের গল্পও কিন্তু আমরা শুনতে পাই। এবং যারা যান ওখানে দেখে এসে বলেন, বা এখানে ভিডিওতেও পাওয়া যায় যে এই যে বাজার, তো অভিযোগ হিসেবে তারা তো বলতে পারে, অনুযোগের সুরে তারাও বলতে পারে যে আমাদের বাংলা ছবির বাজারটা ছোট, হ্যাঁ, কিন্তু সেই অনুযায়ী আমাদের বাজার তো অনেক বড়, কিন্তু আমরা সেই অজুহাতটা দাঁড় করাতে পারিনি যে আমাদের বাজার বড়, আমরা একটু বড় হয়েছি, কিন্তু ছোট বাজারের মতো দাঁড় করে ফেলেছে নিজেদের। এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি, সম্মিলিত প্রয়াস। তো তাদের সেটাও আমদানি করা ধারণা থেকে একক নাটক খুব দুর্দশার মধ্যে আছে বলা হয়, যে প্রতি বছরই যে 2 ঈদে বা বিভিন্ন উৎসবে যে আমাদের অনেক নাটক তৈরি হয়, মানে শতাধিক বা 2 শতাধিক নাটক তৈরি হয়। এই যে সংখ্যায় এত নাটক তৈরি হচ্ছে, এত নাটক তৈরি করার আমি যদি বলি বুদ্ধিবৃত্তিক বা সৃজনশীল ভাবে আমরা সমৃদ্ধ কিনা, আমার তো মনে হয় যে সেই সক্ষমতা আমাদের আছে কিনা। প্রথম সক্ষমতা আছে আছে ধরুন ধরুন আমি কিছুদিন আগেও, বছরখানেক আগেও ঠিক অতটা আমার একটা দূরত্ব ছিল, টেলিভিশন নাটকে আমি অতটা যুক্ত ছিলাম না, দেখার ইয়েও ছিল, কিন্তু আমি গত 1 বছরে অনেক কিছু নোটিস করেছি যে প্রচুর তরুণ লেখক আছেন যারা খুব চমৎকার লিখছেন, প্রচুর তরুণ নির্দেশক আছেন যারা খুবই চমৎকার বানাচ্ছেন, কিন্তু আসলে নাটকের সংখ্যার কারণে, যে আপনি যদি 100টা নাটকের মধ্যে যদি এমন হয় যে 70টা বাজে নাটক হয়েছে, 30টা তো ভালো নাটক হয়েছে, তো ওই মানুষের তো আসলে দায়িত্ব নেই যে 70টা থেকে বাছাই করে, 100টা থেকে বাছাই করে আমি 30টা দেখব। আর এই ভালো নাটকগুলোর প্রমোট করার বিষয়েও কিন্তু টেলিভিশনের কোনো ভূমিকা নেই। টেলিভিশন শুধু মানে আমার কাছে যেটা মনে হয়, যেখান থেকে কিনে এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক অনেকটা মুদি দোকানের মতো, কিনলাম ইসলামপুর থেকে এলাম। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে এটা একটা যদি রেসপন্সিবিলিটি থাকতো যে আমি অডিয়েন্সের জন্য করছি, তাহলে অন্তত আমি এটাও দেখতাম যে ঠিক আছে, ভালো কিছু অনুষ্ঠানকে আলাদাভাবে প্রমোট করা হচ্ছে। আমি রেগুলার আমার চ্যানেল চালানোর জন্য আমি এগুলো করছি, কিন্তু ভালো কিছু অনুষ্ঠান আমি এইভাবে প্রমোট করছি, সেটাও কিন্তু আমরা সময় ভরাট করছে। এমনকি আমরা এটাও দেখি কিন্তু যে বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে যখন একজন বিশেষজ্ঞের মত চাওয়া হয়, তখন তিনি কিন্তু কথা শেষ করার আগে বলে দেন, আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার মানে বিষয়টা এখানেও মনে হয় যে আমার এই সময়টুকু আসলে ভরা দরকার। হ্যাঁ, সেটা একটা ব্যাপার। আর এই যে ওই আপনি ধারাবাহিক নিয়ে কি বলবেন? কারণ এখন তো মানে ধারাবাহিক গুলো তো হচ্ছে না, মানে আগে ধরেন যে হ্যাঁ, আমরা ওই যে আবার যদি বিটিভিতে জায়গায় ফিরে যাই, যে একটি ধারাবাহিক হবে সারা সপ্তাহ জুড়ে, কিন্তু যে আগামী পর্বে কি হবে সেটা নিয়ে অফিস, পাড়া, স্কুল সব জায়গাতে কথাবার্তা হতো। এখন আর সেটা নেই, মানে দেখা যাচ্ছে যে গল্প কোন দিকে যাচ্ছে কেউ খেয়ালও রাখছে না, মনেও রাখছে না, এত সিরিয়াল, একাধিক সিরিয়াল হচ্ছে, সেজন্যই যে দর্শকের মনোযোগ নেই তা আমার মনে হয় না। আমার যেটা মনে হয় যে গল্প নেই, ঘুরে ফিরে উদ্যোগটা নেই, মানে দুটো পক্ষ থেকে, যারা নির্মাণ করছেন, যারা দেখাচ্ছেন, এমনকি আমি আরো একটা পক্ষ বলবো যে অভিনয় যারা করেন, তারাও কিন্তু আসলে মনে করেন না এখন যে আমার কাজ তো অভিনয় করাটা, দেখলো কি দেখলো না আমার হিসাব করার দরকার নেই। কিন্তু বিষয়টা তো আসলে অনেক ক্ষেত্রেই ঠিক না। যিনি অভিনয় করবেন তিনি তো চাইতেই পারেন যে আমার নাটকটা আলাদা মনোযোগ দিয়ে দেখুক, যিনি লেখেন তিনিও চাইতে পারেন যে আমার নাটকটা, আমার লেখাটা আলাদা মনোযোগ দিয়ে দেখুক। তো এই বিষয়টা সবার কাছ থেকেই বোধ হয়, সবার কাছ থেকে একটু সরে গেছে, মনে হচ্ছে যে আমার, হ্যাঁ আমার এটা করা দরকার, আমি করে যাচ্ছি। মানে আমি তো এমনও শুনি যে নাটক নিয়ে আজকাল লেখা হয় না, মানে ক্যামেরা নিয়ে আর্টিস্টদের, যারা যেসব আর্টিস্টকে পাওয়া গেল, এমনকি চিন্তাও করা হয় না যে অমুক অমুক আর্টিস্টকে লাগবে, যাদের পাওয়া গেল, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, এবং সেটা কিন্তু আমরা দেখতেও পাই যে অগোছালো কথা চালিয়ে যাওয়া হচ্ছে। একটা মানুষ হেঁটে যাচ্ছে তো হেঁটেই যাচ্ছে। প্রকারান্তরে ক্ষতিটা হচ্ছে এই, টেলিভিশন তার সময়টাকে ভরাট করতে পারছে, কিন্তু দর্শক মনে করছেন যে আমার না দেখলেও চলে, এবং সেটি কিন্তু সকলের জন্য খুবই মারাত্মক।
এবং এই বিপর্যয়টার মধ্যে পড়েছি কিন্তু আমরা কেউ অনুভব করি বলে মনে হয় না। আমরা শুধু সমালোচনা করি, এটা হচ্ছে, দেখছে না কেউ। সবাই বলছে হচ্ছে না, কিন্তু দেখার জন্য কি করা দরকার সেই উদ্যোগটা কিন্তু আমরা দেখছি না। করা দরকার কি? ভালো অনুষ্ঠান, দর্শকের জন্য অনুষ্ঠান, দর্শককে বোঝানো যে আপনার জন্য আমি করছি, এটা না যে আমার সময় ভরার জন্য আমি করছি, তা না। মানে ধরা যাক আমি আমি বলি যে আপনি একজন উপস্থাপক, এখন আমি এই ধরনের অনুষ্ঠানের কথা বলছি না, যখন অন্য ধরনের অনুষ্ঠানগুলো হবে, বিনোদনমূলক যে অনুষ্ঠানগুলো হবে, একটা গানের অনুষ্ঠানের মাঝখানে যিনি উপস্থাপক থাকবেন, তিনি কি কথাগুলো বলবেন, আমরা 10টা বা 20টা চ্যানেলের যদি এই অনুষ্ঠানগুলো থাকে, মানুষগুলো ভিন্ন কিন্তু কথাগুলো এক। আচ্ছা, তার জন্য তো কেউ তাগিদটা আসলে বোধ করেন না। একটা গানের অনুষ্ঠান দেখা মানে মানুষ এমন নয় যে ওই গানটা শোনার জন্য হা করে বসে আছে। সে একটা সামগ্রিক উপস্থাপনা চায় যে আমি এই অনুষ্ঠানটি কেন করছি, একটা লক্ষ্য চায়। আবার ওই যে শিল্পী গান গাচ্ছেন তার কিছু বৈশিষ্ট্য, তার কেন গান, গান কথার একটা গল্প থাকবে, সবটা একটা গল্প থাকবে। তার হলে আলাদা আকর্ষণ নিয়ে ওই গানগুলোতে তিনি শোনেনি, তাহলে কেন আসলে নতুন করে শুনবেন, এই ভাবনাটা তো দরকার। আমাদের কোনো বিষয় মনে হয় না যে ভাবনার দরকার আছে, আমরা বসে যাই। এই জন্যে কিন্তু আমি আরো এক জায়গায় বলেছিলাম যে আমাদের টেলিভিশনের সবচাইতে প্রায় দেখা যায় সবাই বলছেন যে আড্ডা। টেলিভিশন টেলিভিশন আড্ডার জায়গায় কেন হবে? আমার তো বিবেচনা টেলিভিশন অনুষ্ঠানের জায়গা। আড্ডার ঢঙে কোনো অনুষ্ঠান হতে পারে, কিন্তু টেলিভিশন তো আড্ডার জায়গা না। আমি আমার বন্ধু বান্ধবের মধ্যে বসে যে কথাগুলো বলি, আমি কি এখন আপনার সঙ্গে বসে সেভাবে কথা বলবার অডিয়েন্সকে বাধ্য সেটা শুনবার জন্য? না। তো আমার মনে হয় যে টেলিভিশন আলাদা বিষয়, সেটা ভাবতে হবে। এই যে বলা হয় যে বিজ্ঞাপনের বাজার বা পণ্যের বাজার বা বাজার মানে এই মুক্ত বাজার সবকিছু মিলে সেই বাজার দখল করে ফেলেছে নাট মানে অনুষ্ঠানকে, যে বাজার বলে দেয় যে, বা পণ্য নির্মাতারা বলে দেয় যে, বা যারা বিজ্ঞাপন দেয় তারা বলে দেয় যে আমার এই ধরনের অনুষ্ঠান লাগবে বা এই বিষয় এইভাবে তৈরি করা হবে, তাহলে আমার আমার যে ক্রেতা, সেই ক্রেতারা খাবে, যে শব্দটা আপনিও জানেন, ভোক্তা খাবে। যিনি আসলে মানে এটা আমি শুনেছি, বহুবার শুনেছি, যিনি আসলে মনে করেন একটা সপ্তম আসমান থেকে মনে করেন যে ক্রেতা এটা খাবে, তার মতো বোকার হদ্দ পৃথিবীতে কেউ নেই। ওনার মাল কিভাবে বিক্রি হবে উনি ভাবতে পারেন, কিন্তু ক্রেতা খাবে, মানে ক্রেতা নাটকটি খাবে বা এই অনুষ্ঠানটি খাবে, এটা ওনার বলার ক্ষমতা নেই। এটা তো দুটো পক্ষ এবং এক সম্পূর্ণ বিপরীত মেরুর। একজনের হাতে অর্থ আছে এবং অর্থের জোরটা এতই প্রবল যে তিনি যেভাবে ইচ্ছা প্রকাশ করেন সেভাবেই করতে পারেন। একদা এই বিষয়টা কিন্তু আমাদের এখানে ছিল না। হতে পারে যে একটা বড় প্রতিষ্ঠান, অনেক বড় বিজ্ঞাপনদাতা, কিন্তু তারও এই শক্তি এবং সামর্থ্যটা একসময় ছিল না। আসলে সময়ের সঙ্গে সঙ্গে এমন বদলেছে যে যারা বিপণনকারী, যারা উৎপাদক, তারা বিবেচনা করেন আমার কাছে যখন অর্থই আছে আর এই অর্থের জোরে আমি এই কারবারগুলো করতে পারি, মানে পেরে দেখেছেন, তখন আর কি অবলীলা এগুলো করেন। আমি একটা ছোট্ট প্রশ্রয় পায়। আমি একটা এক্সাম্পল আপনাকে বলতে চাই। সেটি হচ্ছে যে স্বাধীনতোত্তর বাংলাদেশে একটা সময় তো খুব অস্থিরতা ছিল এবং টিএসসিতে নাটক করা খুব কঠিন অবস্থা ছিল। নাটকের মাঝখানেই আসলে নাটক ভণ্ডুল হয়ে যেত, মানুষের হাতে অস্ত্র ছিল। কিন্তু আমি একটা উদাহরণ দিই, সেটা হলো সেই সময়টায় আমরা একটা পূর্ণাঙ্গ নাটক টিএসসিতে করেছিলাম এবং হ্যাঁ, নাটকটা ভণ্ডুল করার চেষ্টাও ছিল। অস্ত্র থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু পালিয়ে যেতে হয়েছিল। কাদের ভয়ে? যারা নাটক করে। তার মানে সংস্কৃতির একটা জোর ছিল। কেউ অস্ত্র হয়তো রাখত, স্বেচ্ছাচারিতাও তার ছিল, কিন্তু একই সঙ্গে বিবেচনা করতে এরা সংস্কৃতি করে, তো তাদের একটা ভয় কিন্তু ছিল, মানে সভ্য ভব্য সংস্কৃতিবানদের একটা জায়গা ছিল। এখন যেহেতু আমার মনে হয়, আমি খুব দুঃখের সঙ্গে বিষয়টা বলছি, এখন মনে হয় যে কাউকে তোয়াক্কা না করলেও চলে, যদি আমার কাছে অর্থ থাকে আমি যেটা বলছি সেটাই আসলে সঠিক সময় মেনে নেবেন, এবং সেটি কিন্তু সর্বস্তরে আমরা দেখতে পাই। আমরা এই যে বিজয়ের এই 40 বছরে এসে আমরা বিস্ময় সৃষ্টি করার ক্ষমতা হারিয়ে ফেলছি। না, আমি তো বলবো এখন আসলে কথা বলাও খুব মুশকিল যে আমরা খুব সহজেই পরস্পরের বিরুদ্ধচারণ করি। মানে আমি একটি কথা বললাম, আপনার পছন্দ হলো না, আপনি মনে করলেন যে এটিও ঠিক বলেনি। না হতে পারে, আপনার বিবেচনায় না হতে পারে। সহিষ্ণুতা একেবারেই নেই আমাদের এখন। সেজন্য কথাটা বলা মানে সঙ্গে সঙ্গে চিন্তা করে নিতে হয় কথাটার অন্য মানে হবে কিনা। আমি যদি এইভাবে বলি যে এই দীর্ঘ 44 বছরে পাওয়া না পাওয়ার হিসেবটা কিন্তু আমরা
আহ, সাধারণত আমাদের মতো শ্রেণী যারা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ক্যামেরার সামনে আলোচনা বিশ্লেষণ করি তাদেরই কাজ। কিন্তু যেসব মানুষের গুণে আমরা দেশের নানাবিধ গর্ব নিয়ে কথা বলি, সেটি হচ্ছে যে আমি মনে করি কৃষক এবং যারা শ্রমিক, যারা গার্মেন্টসে খেটে খাচ্ছেন, যারা দেশের বাইরে খেটে খাচ্ছেন, এরা দেশটাকে সবচেয়ে বেশি ভালো রেখেছেন। এবং কি আমাদের হলো গত 40 বছরে, এরা কিন্তু মাথা ঘামায়নি, এদের কাছ থেকে কিন্তু এটা করেই গেছে এবং করে গেছে বলেই আমরা নানান ধরনের বিশ্লেষণ তারা হিসাব না করে করেছে। করে যাচ্ছে। আমি একটু বিজ্ঞাপনে আসছি, আমাদের বিজ্ঞাপনে 40 বছরের উত্তরণ। আমি দুঃখিত যে আমার নিজের কিছু পূর্ব অভিজ্ঞতা বলতে হবে, না হলে আসলে উত্তরণটা আমরা এমন একটা সময়ে বাস করি যে আমরা কিন্তু সবাই নগদ কারবারি, মানে আমরা যা পেয়ে গেছি সেটা মনে করি এটাই তো আমাদের প্রাপ্য ছিল, কিন্তু এটার পেছনের ইতিহাসটা জানবার ব্যাপারেও খুব একটা আগ্রহ নাই, বলা বলিও খুব একটা হয় না নাই। যখন 84 সালে আমি নিজে এবং আমার বয়সী আরো 2-3 জন আমার সিনিয়র বাদুল রহমান, তার আগে আজিজ একজন ভদ্রলোক ছিলেন যারা বিজ্ঞাপনগুলো করেছিলেন, খুবই কষ্ট সৃষ্টে, মানে সুযোগ সুবিধা কোনো কিছুই ছিল না। সদরুল পাশা, সাইদুল আলম টুটুল, বাদুল রহমান, যখন বিজ্ঞাপন মানে একসঙ্গে যখন আমরা কোনো কাজগুলো করতে এলাম, তখন পরিস্থিতিটা হচ্ছে এখনকার দর্শকের জন্য যেটা বলি যে শ্যুট করার জন্য ক্যামেরাও ছিল না, এডিটিং করার জন্য প্যানেল ছিল না, কিন্তু বিজ্ঞাপন নির্মিত হয়েছে তখন। আর সবচেয়ে বড় বিষয় হলো যে মডেলিং এখন খুব আগ্রহের ব্যাপার। তখন কোনো একটি মেয়েকে আপনি বিজ্ঞাপনে মডেলিং করবার জন্য বলবেন, সেটা কিন্তু আপনার জন্য কোনো রকমই নিরাপদ ছিল না, একটা ভয়ঙ্কর বিষয় ছিল যে আপনি ঘরের মেয়েকে বার করে নিয়ে আসছেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে মডেলিং একটা আকর্ষণীয় সৃজনশীল কাজ হিসেবে মধ্যবিত্ত সমাজ স্বীকৃতি দিল। আর এবার যদি বলি আমি যে বিজ্ঞাপন প্রতিষ্ঠান এবং যারা বিজ্ঞাপনদাতা, এদের বিষয়টাকে, বিজ্ঞাপন প্রতিষ্ঠিত বিজ্ঞাপনী প্রতিষ্ঠানরা পরবর্তীকালে হয়তো নানান ধরনের সহযোগিতা করেছেন, কিন্তু তারপরেও একটা পর্যায়ে কিন্তু বিশ্বাসটা খুব একটা ছিল না যে বাংলাদেশে খুব উন্নত মানের বিজ্ঞাপন হতে পারে, কারণ তারা খুব বড় ক্লায়েন্ট নিয়ে ডিল করেন এবং তারা নিশ্চয়তা চান যে খুব উন্নত মানের বিজ্ঞাপন এখানে হতে হবে এবং সেটি হওয়ার সুবিধা এখানে মোটেও নেই। তো সবকিছু ছিল প্রতিকূল অবস্থা, সবকিছুই সর্বদিক দিয়ে। বিজ্ঞাপন যারা দেন তাদের সংখ্যা কম ছিল, আবার যারা আসি করছে তারা কেন আসবেন এটা পরিষ্কার ছিল না। তো সেরকম একটা সময় কাজ করতে করতে এমন একটা বিষয় এসে দাঁড়ালো যে প্রত্যেকেই জানেন যে বিজ্ঞাপন অত্যন্ত জনপ্রিয় একটা বিষয় পরিণত হলো, মানে টেলিভিশনের অনুষ্ঠানের মতো জনপ্রিয় বিজ্ঞাপন দেখতো মানুষ। এবং তারপরে সেখান থেকে যে আজকের যে অর্জন, প্রচুর তরুণ এখন ছবি নির্মাণ করে, চমৎকার চমৎকার বিজ্ঞাপন হয়। তার মানে আমি যদি বলি যে সবচেয়ে বড় অর্জন বিজ্ঞাপনের ক্ষেত্রে ঘটেছে এইটা, যেখানে মডেলিং করার সুযোগ সুবিধা ছিল না, মানে আগ্রহ ছিল না, যেখানে বিজ্ঞাপনদাতার অত বেশি সংখ্যা বেশি ছিল না, যেখানে অবিশ্বাসও ছিল যে ভালো বিজ্ঞাপন তৈরি হওয়ার সুযোগ সুবিধা এখানে নেই, সে তৈরি হয় না, সেখানে এই তরুণরা প্রমাণ করে দিয়েছে যে অসাধারণ বিজ্ঞাপন তৈরি হতে পারে। টেকনিক্যালি হয়তো কনসেপ্ট নিয়ে, কন্টেন্ট নিয়ে নানান ধরনের কথাবার্তা আমরা বলতে পারি, কিন্তু টেকনিক্যালি খুবই চমৎকার বিজ্ঞাপন তৈরি হয় আমাদের এখানে। বাজার তো বিস্তৃত হয়েছে। অবশ্যই বিস্তৃত বাজার আনন্দের, কিন্তু বিস্তৃত বাজার আবার কিছু সমস্যাও তৈরি করে, এটা আমরা সকলেই জানি যে যখন অর্থ কষ্টটা থাকে তখন মানুষ সেই নিজের কষ্টটা তার সঙ্গে যোগ করে একটা মানে অসাধারণ কিছু নির্মাণের চেষ্টা করে। আর অর্থের যোগানটা যখন বেশি হয়ে যায় তখন অনর্থের সুযোগও কিন্তু অনেক হয়ে যায়। তো সেটাও আমার মনে হয় যে হ্যাঁ বিজ্ঞাপন ক্ষেত্রে প্রচুর অর্থ এসেছে, কিন্তু অনর্থ উঠে গেছে। এই জায়গা থেকেও তো আমাদের যে অনর্থগুলো যে আছে, আপনি টেলিভিশন নিয়ে কথা বললেন, তোর কথার চেয়ে বেশি শুনতে চাই যে এখন যে আপনি যেটা বললেন যে নির্মাতা হিসাবে, গল্পকার হিসাবে অনেক তরুণ এসেছে নাটকে, আমাদের বিজ্ঞাপন নির্মাতার অনেক তরুণ এসছে, ক্যামেরার পিছনে যারা কাজ করে তারা অনেক তরুণ। এই তরুণদের যে জয়যাত্রাটা কি অব্যাহত রাখতে হলে আমাদের কি করতে হবে? এটা মানে এটা ঠিক ছক কেটে কিন্তু ঘটেনি, এটা খুব স্বাভাবিকভাবেই আমরা যত অনর্থের কথাই বলি না কেন, এটা বাস্তবতা হচ্ছে এই যে
যে বিষয়টা জেগে ওঠার সেটা কিন্তু ঠিকই উঠবে। বিজ্ঞাপনে যেসব নতুন ছেলে মেয়ে এসছে। যারা এসছে তারা যে প্রতিভার স্বাক্ষরটা তারা আসলে বিজ্ঞাপনের মধ্যে রাখেন, আমাদের এখানে তো আসলে বিজ্ঞাপন বানানোর জন্য একটি ফিল্ম বানানোর জন্য সেই রকম প্রশিক্ষণ নেওয়া, জানা বোঝা এরকম সুযোগ তো আসলে খুব কম। নিজের উদ্যোগে কিন্তু এই জায়গাগুলো তৈরি হয়েছে। তো সেটা অত্যন্ত আশার কথা। এবং আমি অনর্থের কথা যেটা বলেছি যে এগুলো কিন্তু আসলে কি, যখ- যেটা একটু আগে আমরা কথা বলছিলাম যে অর্থের যোগানের যেখান থেকে আসে সেখান থেকে কিন্তু আসলে নানান ধরনের নেগেটিভ ঘটনাগুলো আসলে আসে, কিন্তু মানুষের মধ্যে যে সৌন্দর্য চেতনাটা, ধরেন যিনি ভালো নির্মাতা আপনি বলছেন, তার তো আসলে মন মানসিকতা এবং সৃজনশীলতাটা আপনার সামনে হাজির না হলে, তা হাজির করাতে না পারলে তাকে আপনি না। ভালো বলছেন না। কিন্তু সেই একই মানুষটি হয়তো ভাষার কারণে, একটা বিষয় উপস্থাপনার কারণে যে বিজ্ঞাপনটা তৈরি করছেন সেটি একই মানুষ না বলেই আপনার মনে হচ্ছে। তার মানে মাঝখানটি অনর্থটা ঘটছে কি, অর্থই ঘটাচ্ছে যে এখানে, ফরমায়েশ। হ্যাঁ, যে এই ভাষাটা এরকম হলে ভালো হয়। হ্যাঁ। কিন্তু আমরা কেউ বলছি না যে এই ভাষাটা না হলেও তো বিজ্ঞাপনটি, এই ভাষাটি জন্য কি বিজ্ঞাপনটি আলাদা একটা মেজাজ পেয়েছে, আলাদা একটা জায়গায় পৌঁছেছে? পৌঁছায় না। সৌন্দর্যটা আসলে জয় করে। সৌন্দর্যের সবচেয়ে শক্তিশালী বিষয় হচ্ছে সৌন্দর্য, সৃজনশীলতা, যেটা দিয়ে মানুষকে জয় করা সম্ভব। অনেক সময় আমরা বলে থাকি যে সৃজনশীলতা মানুষ বুঝবে কিনা, বলে থাকি আমরা, এইটা বুঝবে। আমি একটা খারাপ ভাষা ব্যবহার করলাম, সেটা এইটা বুঝবে, বুঝবে, সেটা নিবে, খাবে। কিন্তু কথাটা ঠিক নয়। মানে বরাবরই দেখা গেছে, আপনি সমস্ত ইতিহাসে যদি আমরা এখানে উল্টে দেখি, তাহলে সর্বক্ষেত্রে সৃজনশীলতাকে নিয়েছে। নিয়েছে মানুষ। একটা বিষয় বললেন যে এই যে আমাদের এখানে ছেলে মেয়েরা কাজ করছে, নতুন এসছে, তারা কোনো আহ, প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তো এই যে 44 বছরে আমরা সেই জায়গাটাও কিন্তু তৈরি করতে পারি। আমাদের এখানে চ্যানেলের সংখ্যা বেড়েছে, টেলিভিশনের সংখ্যা বেড়েছে, আমাদের এখানে বিজ্ঞাপনী সংস্থার সংখ্যা বেড়েছে, কাজের ক্ষেত্র তৈরি হয়েছে অনেক, কিন্তু আমাদেরকে তারপর ছেলে তৈরি হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অনেকদিন, মানে কিছুদিন আগে বেসরকারিভাবে একটা টিভি এবং সিনেমা প্রশিক্ষণ একটা ইনস্টিটিউশনের উদ্বোধন হলো। তো সেখানে ওরকম আলোচনা হচ্ছিল যে আমরা আসলে খেলতে খেলতে অনেক দূর এলাম। খেলার বয়স তো অনেকদিন হয়ে গেল, এখন হচ্ছে কি যে জানাশোনার বিষয়টা দরকার, জেনে বুঝে করাটা দরকার। আমার প্রায় মনে হয় বিষয়টা, যখন আমি নিজে 75 সালে নাটক করা শুরু করি, তখন প্রথম জানতে পারি যে দিল্লিতে ন্যাশনাল স্কুল অফ ড্রামা আছে, ফিল্ম ইনস্টিটিউট আছে পুনাতে। পুনাতে। তো তখন কিন্তু সে বয়সে আমি মনে করেছিলাম যে ফিল্ম পড়তে হয় নাকি, নাটক পড়তে হয় নাকি। আর এত বছর পর এসে দেখি যে বলিউডের ফিল্মকে, মানে বম্বের ফিল্মকে প্রডিউস করছে হলিউড। তার মানে চলচ্চিত্রে ওই জায়গাটা তারা টেকনিক্যালি হোক, অভিনয় হোক, সর্বক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা বিশ্বমানের করে নিতে পেরেছে। তৈরি করে দিতে আমার মনে পেরেছে। হয় এটার কারণটি হচ্ছে যে এই যে 40 বছর আগে যে পরিকল্পনাটা করা হয়েছিল। সেটা ফলপ্রসূ হয়েছে। এত বছরে আমাদের এখানে তেমন কিছু হয়নি। এখন একটা সরকারিভাবে ইনস্টিটিউট হয়েছে, কাজ শুরু হয়েছে, বেসরকারিভাবেও 2-3টে কাজ করছে। আশা করতে পারি যে সময় বদলাবে। এবং এই বিষয়ে তো পড়াশোনা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে, সেটার দিকে আপনার নজর আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। কারণ যখন আম, নাটক বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি হয় তখন সেলিম আল দীনের ভূমিকার কথা আমি জানি, এবং পরবর্তীকালে ধীরে ধীরে আসলে চলচ্চিত্র, টেলিভিশন এগুলো বিষয় হয়েছে। এমনকি এটাও কিন্তু আমার খুব ভালো লাগে যে প্রচুর মানুষ ফটোগ্রাফি শেখে, এবং বিষয়টা কিন্তু এই নয় যে এই কাজটা তাকে প্রচুর অর্থ এনে দেবে, সে কারণেই মানুষ ঝাঁপিয়ে পড়ে এগুলো শিখছে। এই যে আবেগ থেকে কোনো কিছু শেখা, এটা যতদিন মানুষের মধ্যে থাকবে, আমরা এখানে বসে যতটুকু বাচক কথা বলি না কেন, যত মানে অনর্থের কথা বলি না কেন, মানুষের ভেতরে এই স্বপ্নগুলো, এই সাধনাগুলো যতক্ষণ টিকে থাকবে ততক্ষণ আমরা ভরসা করতে পারি। আবেগ স্বপ্ন দুটি তো আছে তরুণদের চোখে। অবশ্যই আছে, অবশ্যই আছে। কিছু আবেগ একত্রিত করার যে দৃষ্টিভঙ্গি, স্বপ্নগুলোকে এক দায়িত্বশীল জায়গায় আনা। মানুষগুলা, দৃষ্টিভঙ্গি দরকার কিছু মানুষের, যে প্রচুর আবেগ আছে, মানে সেই আবেগগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, আচ্ছা। সেগুলো একত্রিত করবার দরকার আছে। আমি যদি একটা মফস্বলের কথা বলি, আমি গ্রামের ছেলে, আমি সেখানে তো একটা লাইব্রেরি ছিল, সেখানে একটা ক্লাব ঘর ছিল, যে ক্লাব ঘর আসলে সারা বছর নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করতো, ক্রীড়া প্রতিযোগিতা করতো,
বড় ভাই যারা, বড় ভাই স্থানীয় অভিভাবক যারা, তারা নিয়ন্ত্রণ করতেন। এবং আমরা যারা ছোট বয়সে, আমাদেরকেও কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না, এই শৃঙ্খলার মধ্য দিয়ে কিন্তু বাবা মা ছাড়াও তারা আমাদের বেড়ে উঠতে সাহায্য করেছেন। এবং নানাবিধ চর্চার মধ্যেও কিন্তু আমরা ছিলাম। দেয়াল পত্রিকা বেরোতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, তার জন্য একটা আয়োজন ছিল। তো এই বিষয়গুলো তো আমরা এখন কোথাও আর দেখি না। মানে সেই অনুশীলনগুলো কমে গিয়েছে, একেবারেই নাই, কমে গিয়েছে। মানে কি বলতে নাই গেলে বলা যায়। নাই বলা যায়। বরং সিনেমা, মানে সিনেমার প্রত্যন্ত অঞ্চলে মানুষের মধ্যে যে মোটামুটি শক্তিটা দিতে পারে বা যে শিক্ষাটা দিতে পারে, যে ধারণাটা দিতে পারে, সেটা তো আমরা গুটিয়ে ফেলেছি। তো সর্বক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করি যে বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়াগুলো কিন্তু সবাই করে ফেলেছি, একত্রিত হওয়ার উদ্যোগগুলো লক্ষ্য করি। এবং যে কারণে সংস্কৃতির জোর কমে গিয়েছে। 40 বছর পর যে কথা বলতে হয় যে আবার সেই সংস্কৃতির জোর দরকার আছে, তাকে শক্তিশালী করলে যে আপনি যে অনর্থের কথাগুলো বলছেন সেগুলোকে আবার অর্থে ফিরিয়ে আনা সম্ভব হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা আছেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।